এখানটা দাঁড়াও, এখানটা দাঁড়াও। আচ্ছা, এই যে এখন খুব এক জায়গায় শুনছি ব্যাপারটা, সোশ্যাল মিডিয়াতে খুব ফেমাস হয়েছে ব্যাপারটা, সে যে মারা গেছেন, যিনি মারা গেছেন তার ফটো নাকি বাড়িতে রাখতে নেই বা তাকে নাকি ধূপ ধুনো দিতে নেই। এটা কি মানে কিরকম ব্যাপার? তাতে নাকি তারা নাকি বেশি অ্যাট্রাক্ট হয় সেই বাড়ির প্রতি, সেই পরিবারের প্রতি। যতদিন দেখো, মৃতের কখনো ফটো রাখতে নেই। আচ্ছা, তুমি ঠাকুর ঘরে রাখো, তাকে ভগবান তুল্য তো। তোমার যদি ঠাকুর ঘর থাকে, তুমি ঠাকুর ঘরে রাখো, ঠাকুর ঘরে রাখা যাবে। হ্যাঁ। আচ্ছা, কিন্তু তুমি যদি শোয়ার ঘরে রাখো, শোয়ার ঘরে রাখতে গিয়ে তোমাকে উচিত না। আচ্ছা, তুমি তো তাকে সর্বক্ষণ দেখছো, সেও তো তোমাকে সর্বক্ষণ দেখছে। কেন? তুমি, তোমার ভক্তি এতই ভক্তি যে বেঁচে থাকাকালীন তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিলে। হ্যাঁ, মরে গিয়ে তার বিরাট করে মৎস্যমুখী শ্রাদ্ধ, উনি কি কি খেতে ভালোবাসতেন, মাছ, বড় বড় মাছ, অমুক তমুক, তার জন্য নিয়ে এলে। তার মানে লোক দেখানো। অফকোর্স। হ্যাঁ, এখন যেটা হয়ে গেছে লোক দেখানো, তার মানে লোক দেখানোতেও তো কর্মফল। আজকে তুমি মনে করো একটা গাড়ি কিনবে, সোশ্যাল মিডিয়াতে তুমি গাড়ি কিনবে বলে তুমি সোশ্যাল মিডিয়াতে কি করলে, আমি একটা গাড়ি কিনতে যাচ্ছি, মার্সিডিজ গাড়ি, অমুক তমুক। গাড়ি কেনার আগে তুমি কিন্তু প্রচার করছো। আচ্ছা, সেটা ভালো না। ওয়াই মানে ওটা কেন ভালো নয়? মানে লোকের দৃষ্টি পড়ে যাচ্ছে, লোকের নেগেটিভ। লোকের দৃষ্টি এত পাওয়ারফুল যে তার। হ্যাঁ, আচ্ছা, এরকম কোনো কেস আপনার সঙ্গে কি মানে আপনার হাতে পেয়েছেন কি আপনি? গাড়িটা কেনার পরে অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, এটা কি দৃষ্টি থেকেই হয়েছে নাকি হতে পারে তার ভাগ্যে ওটাই লেখা ছিল? দেখো, আমি একটা কথা বলবো, ডেস্টিনি বলে কথা আছে। হুম, আর এইগুলো একটা কথা আছে ডেস্টিনিতে। আমি সবসময় বলি, আমার কাছে যারা আসে, ডেস্টিনি ইজ নেভার চেঞ্জেস বাট রিকভার্ড। আমি ডেস্টিনি চেঞ্জ করতে পারবো না, আমি রিকভার্ড করতে পারবো। আজকে তোমার পা ভাঙার আছে, আমি পা মচকাতে পারবো। ওকে। বড় তোমার ভাগ্যে যা আছে, তুমি যা যা ভাগ্যে নিয়ে এসছো তাই তাই হবে। আজকে তোমার সঙ্গে আমার যে আজকে এই ইন্ট্রোডিউসটা হচ্ছে, আমি কাল পর্যন্ত আমার একটু শরীর একটু খারাপ ছিল, আমি ভাবতে পারিনি যে তোমার সঙ্গে আজকে প্রোগ্রাম করতে পারবো। আচ্ছা, কিন্তু ডেস্টিনি আমাদের প্রোগ্রাম করার সময় করে দিয়েছে। এটা হচ্ছে ডেস্টিনি। ওকে। সবই কিন্তু আগে থেকে লেখা থাকে, পূর্ব নির্ধারিত। আচ্ছা, তুমি কার কাছে যাবে, কার সঙ্গে দেখা করবে, কার দ্বারা তোমার উপকার হবে, কে তোমাকে পথ নির্দেশ করবে, কোন গুরুর দ্বারা তুমি তোমার মোক্ষ লাভ করবে, কোন গুরু তোমাকে শিক্ষা দেবে। আর একটা কথা বলছি, গুরু কিন্তু শিষ্যকে খুঁজে নেয়, শিষ্য কিন্তু গুরুকে খুঁজে নেয়। মানে আমি যদি কোনো জায়গায় সেই দীক্ষা নিতে যাই তাহলে আমি খুঁজতে তাকে পাবো না? পাবে না। তোমার যখন সময় হবে, গুরু তোমার সামনে এসে তোমাকে শিক্ষা দেবে। আচ্ছা, আমারও জীবনে তাই হয়েছিল। আপনি কি মানে ভৈরবী, এটা কি কোনোভাবে অঘরী অঘরী আমি না, ভৈরবী হচ্ছি আমি কাপালি কৃষ্ণ, কাপালি। আর অঘরী হচ্ছি নাথ সম্প্রদায়। নাথ সম্প্রদায়। হ্যাঁ, আচ্ছা, আমি অঘরীও হয়েছি। আমি ভৈরবী মানে কাপালিক ভৈরবী দুটোই। তো আপনার দীক্ষা কোনখান থেকে মানে? আমার দুটোই হয়েছে। প্রথমে কোনটা হয়?
প্রথমে হয় কাপালি। প্রথমে কাপালি, একটু এক্সপিরিয়েন্স বলবেন কেমন ভাবে কি হয়েছে? বলছি, প্রথমে গেলাম আমরা গল্পটার প্রথমে ফার্স্টে চলে আসি তন্ত্র। সাধনার লাইনটা আমরা কি করে এলাম। তা বাবা আমাকে বাবা চলে গেলেন, বাবার এখান থেকে আমি সাধনা এটা পেয়েছি। কি করে পেলাম? বাবা যখন চলে গেলেন আমি বুঝতে পারলাম যে বাবা যখন চলে গেলেন তখন বাবা কিন্তু হেঁটে বেরিয়ে গেছে বাড়ি থেকে, হেঁটে বদ্ধ জায়গায়। যখন যে সাধনার জগতে থাকে সে বদ্ধ জায়গায় কখনো তার যায় না, সে খোলা জায়গায় উন্মুক্ত জায়গায় সে যেতে চায়, একদম আকাশের সঙ্গে মিলিত হয়ে যায় আচ্ছা। আত্মা। তো উনি যখন বেরিয়েছেন, বেরিয়ে গাড়িতে উঠেই উনি দেহ রেখেছিলেন। আচ্ছা। আর আমি হঠাৎ বাথরুমে গিয়ে, আমাদের বাড়িতে বিরাট বড় চৌবাচ্চা আছে, চৌবাচ্চায় গিয়ে দেখি বাবার মৃতদেহ লম্বা হয়ে শটানো হয়েছে। মানে এটা হ্যালুসিনেশন? ফার্স্ট আমার জীবনের অভিজ্ঞতা। আচ্ছা। মানে তুমি বলছিলে না তুমি কি করে তন্ত্র লাইনে এলে, ফার্স্ট অভিজ্ঞতা হলো আমি বাবাকে শায়িত অবস্থায় দেখি জলের উপর। সেই জলের উপর দেখার পরে আমি আমার মাকে বলি বাবা মারা গেছে। আমি বাচ্চা বলে আমাকে উড়িয়ে দিচ্ছি। ও এক মিনিট, আপনি মানে আপনার বাবা যখন গাড়িতে উঠেছে তখন আপনি চৌবাচ্চায় গেছিলেন? না, বাবা গাড়িতে মারা যখন গেলেন, মানে মারা যাওয়ার পরে আপনি সঙ্গে সঙ্গে আমি বাথরুমে গেছিলাম, মানে ওই সিচুয়েশনে বাবা বেরিয়ে গেছে। আচ্ছা। আর বাবা গাড়িতে মারা গেছে, আমি তারপর বাথরুমে গেছি। আমি তো নিয়ে যাইনি, তো আমার দাদারা নিয়ে গেছেন। তো তখন আমি দেখি চৌবাচ্চায় ডেড বডি। মানে আপনি জানতেন উনি মারা গেছেন তারপরে আপনি বাথরুমে গেছেন, না আপনি বাথরুমে গিয়ে? না, জানতাম না। ওকে, বুঝতে পেরেছি। মানে আপনি বাথরুমে গিয়ে বুঝতে পেরেছেন যে আপনার বাবা গত হয়েছে। আর তখন বাবা গাড়িতে? বাবা তখন গাড়িতে, তখন কেউই জানতো না, মানে কারোরই কোনো জানা। আমি ছুটে গিয়ে মাকে বলি মা বাবা মারা গেছে। বলে একটা জলজান্ত মানুষ হেঁটে বেরিয়ে গেল, তুই তাকে মৃত্যু উল্টো পাল্টা কথা কম বলবি। যেমন বাচ্চাদের মা বাবা বকে, তেমন আমি বকা খেয়েছি। তো তারপরে আমি তারপরে দেখা যায় যে বাবার ডেড বডি আসে। তো এই জিনিসটা আমার ফার্স্ট এক্সপেরিয়েন্স। ওকে। তো আমার ইনটিউশন কাজ করতে শুরু করে অটোমেটিক সারা শরীরে। মানে এই যে ইনটিউশন আমি আমার দিদি মারা যাওয়ার আগেও আমি ইনটিউশন পেয়েছি। মানে যে কোনো কেউ মারা যাচ্ছে বা কোনো কিছু খারাপ অঘটন হচ্ছে তার আগে আমার ভেতর থেকে একটা ইনটিউশন তৈরি হয়ে যায়, এটা হবে নেগেটিভ, কিন্তু আমি কিছু করতে পারতাম। আমি একদিন আমার গুরুকে জিজ্ঞাসা করি, গুরুকে তো বাবাই বলতাম, বাবা আমি এরকম সবই বুঝতে পারি কিন্তু করতে পারি কেন, আমি রক্ষা করতে পারি না কেন? বলে তুই কি ভগবান? আচ্ছা। তোকে সব দেখায়, তুই দেখ, তোকে যখন দেখাচ্ছে তুই দেখ, ফিল কর, তার মানে তুই বুঝবি তোর আশেপাশে কেউ আছে, সারাউন্ডিং তোর কাছে কেউ আছে। মানে এটা নেগেটিভ না পজিটিভ? আশেপাশে যে আছে পজিটিভ। ওকে। আমি পজিটিভ ছাড়া কোনোদিন চলি না, আমার পাশে পজিটিভ। আমি যেখানেই যাত্রা করি, আমার 4 ধাম হয়ে গেছে, 4 8 ধাম হয়ে গেছে, 12টা জ্যোতির্লিঙ্গ হয়ে গেছে। এখন আমার চলছে হচ্ছে শক্তি ধামের উপর, মায়ের শক্তি চাতনার ধাম, মানে যেটা মানে সতীর দেহত্যাগ করেছিলেন যেমন কালীঘাট, সতীর অংশ যেখানে যেখানে পড়েছে। এটা কি শক্তি মন্ত্র দীক্ষিত বলা হয় কি এটাকে নাকি না? আমি তো শক্তি মন্ত্রে দীক্ষিত। আচ্ছা। আমার দুটোই শক্তি, মানে অঘরীয় শক্তি আর কাপালিকও শক্তি, আমি শক্তি মন্ত্রে দীক্ষিত। তো প্রথমে আমাকে কৃষ্ণ মন্ত্র নিতে হয়েছিল, কারণ শক্তি মন্ত্রে দীক্ষিত হতে গেলে কৃষ্ণ মন্ত্র নিতে হয়।
এটা নিয়ম। ও শক্তি মন্ত্র নিতে গেলে আপনাকে কৃষ্ণ মন্ত্রে ওদের দীক্ষিত নিতে হতে হতে হবে। হয়, তাহলে শক্তি মন্ত্রটা জাগ্রত। আচ্ছা। তো এইগুলো অটোমেটিক কিভাবে এসছে, কেমন ভাবে এসছে, এটা ব্যাখ্যা করতে গেলে তোমার একদিন কেন ব্রডকাস্ট অনেক দিন চলে যাবে। তো এইগুলো ছোট ছোট গল্প, মানে এগুলো আকারের বলা গল্প না, এগুলো বলতে গেলে আমার জীবনের কাহিনী। আমি ছোট থেকে যে যে পর্বে বড় হয়েছি, যে যে জিনিস দেখেছি চোখের সামনে, একটা অদ্ভুত ব্যাপার। কিরম কিরম তো? কারণ এইগুলো মানে ব্যাখ্যা হয় না, কোনোদিন কোনো কিছু ব্যাখ্যা হয় না। দেখো, আমি এই যে তারাপীঠে গিয়ে যে সাধনার জগতে গিয়ে সাধনা করবো, এটাও আমি জানতাম না। কারণ আমার ইচ্ছে ছিল খ্রিস্টান ধর্ম গ্রহণ করা, ওকে। খ্রিস্টান হওয়া, সিস্টার হওয়া, দার্জিলিং কনভেন্টের সেন্ট অ্যালেন্স স্কুলে সিস্টার হয়ে আমি ওখানে থাকবো। সেটা আমার হলো না, কারণ ডেস্টিনি ওটা আমাকে সাথ দিল না। কিন্তু আমার আধ্যাত্মিক জগতে সাথ দিল। আচ্ছা। মানে এটাই হচ্ছে ব্যাপার। কারণ তোমার যেটা আছে, কর্মে তোমার যেটা আছে, তোমাকে সেটাই নিয়ে যাবে। কারণ আমার ইচ্ছে মতো তো কাজ চলবে না। মা তারা যা ইচ্ছে করেছেন তাই করেছেন, মহাদেব যা ইচ্ছা করেছেন, বাবা যা ইচ্ছে করেছেন তাই করেছেন। ওনারা চেয়েছিলেন যে, কারণ আমার জন্ম ছকে একাদশপতি ঘরে 11th হাউসে চন্দ্র রবি একসাথে, তার মানে বুঝতে পারছো, চন্দ্র রবি যখন একসাথে, তার মানে হচ্ছে রবি হচ্ছে বাবা মহাদেব আর চন্দ্র হচ্ছে মা তারা। একাদশপতি ঘর মানে সাকসেসের ঘর। মানে রবি অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি, রবি তো সূর্য, সূর্যকে বলা হয়। সূর্য। আর চন্দ্রকে চন্দ্র তো জানো। তো ওনারা দুজনেই কিন্তু মাতা পিতা আমার একাদশ ঘরে। আচ্ছা, বুঝলাম। আপনার কাপালিকতায় মানে দীক্ষিত হয়েছে না? হ্যাঁ, ওইটা একটু আপনি বলবেন? আমি যখন মানে এই তন্ত্র মতে দীক্ষিত হই, প্রথমেই বাবার, আমি তার আগে আমি পাই মায়ের রূপ, এই মাকে দর্শন। ছোটবেলা থেকে আমি কালী পুজো করতাম। আচ্ছা। তো মা আমার সাথেই থাকতেন। তো অত আমি বুঝতে পারতাম না, মাকে ভালো লাগতো। সে ভালো লাগাটা উপোস করে সারাদিন রাত্রি 12টা 1টার সময় গিয়ে পুজো দেওয়া, একটা ছোট মেয়ে, সে বাড়িতে তো পুজো হতো না, সে চারের জায়গায় গিয়ে পুজো করতে, পাড়ায় প্যান্ডেলে পুজো হোক, যেখানে কারোর বাড়িতে পুজো হোক, এটা ছুটে গিয়ে পুজো করতাম। এটা আমার ভালো লাগা। কবরস্থান থেকে একটা মহাদেবের পাথর, মানে যেটাকে শিবলিঙ্গ বলে, সেটাকে নিয়ে এসে আমি ছাদে পুজো করতাম। কবরস্থান থেকে? কবরস্থানে পেয়েছিলাম। ওটা কি করে পসিবল? মানে সবই পসিবল। মানে কবরস্থানের ভিতরে, কবরস্থানে মহাদেবকে পেয়েছিলাম, সেটাও পসিবল। এটা ব্যাখ্যা আমি কি দিতে পারবো না তোমাকে, আর এটা ব্যাখ্যা হয় না। এ তুই বলে অবাস্তব জিনিস, এগুলো ব্যাখ্যা হয় না। কারণ আধ্যাত্মিক জীবন আমার ছোট থেকেই, আমার জন্ম থেকেই আধ্যাত্মিকতা থেকেই আমি পেয়েছি। কারণ আমি কুণ্ডলিনীর মধ্যে পেঁচিয়ে গেছিলাম। তার মানে বুঝতে পারছো, আমি আধ্যাত্মিকতা থেকেই আমার জন্ম। সে জন্মটা যখন আমার জীবনে এসেছে, তখন আমাকে অনেক রকম রূপ দেখতে হয়েছে। আচ্ছা, অনেক কিছু দেখতে হয়েছে। আমার আশেপাশে যারা আছে তারা কথা পর্যন্ত বলে, আমাকে বলে দেয়, আমি বুঝতে পারি। মানে যারা এন্টিটি অর গড, আই ডোন্ট নো, মানে কি তারা কি এক্স্যাক্টলি, মানে দেব না নেগেটিভ না পজিটিভ? পজিটিভ এনার্জি। আচ্ছা, মানে আপনাকে মেসেজ করে, মানে আপনাকে মেসেজ অ্যাজ এ মেসেঞ্জার তারা আপনার পাশে থাকে? মেসেঞ্জার তারা আমার কাছে, যেমন কোনো ক্লায়েন্ট আমার কাছে এলো, আচ্ছা, আমি তাকে বুঝতে পেরে যাই তার বক্তব্য কি, সে কি বলতে চাইছে। মানে ফেস রিডিং তো আমি করতে পারি, তাছাড়াও আমি তার ভেতরে ইনটিউশনটা তার ধরে নিতে পারি। আচ্ছা,
এটাই হচ্ছে, এটা কিন্তু আমার বলতে পারো আমার ভেতরের চেতনা বা আমার ভেতরের আকার ইঙ্গিত, এগুলো ঐশ্বরিক কোনো কেউ আছে বা আমার ভেতরে রয়েছে, আমি জানি। এই জন্য আমার ভৈরব বলে, আমি যখন ভৈরবীর দীক্ষা নিতে, কারণ আমার গুরু জিজ্ঞেস করেছিল তুই যে ভৈরবী নিবি তোকে তো ভৈরব দরকার, ভৈরব ছাড়া তো ভৈরবী হয় না। তখন আমি আমার হাজবেন্ড, আমি বললাম আমার যখন হাজবেন্ড আছে আমার হাজবেন্ডই ভৈরব হবে। তো ওনাকে ভৈরব করতে গেলেও ওনাকে দীক্ষা নিতে হয়েছে, কারণ আমাদের সত্তা অভিষেক হয়, পুণ্য অভিষিক্ত হয়, আচ্ছা মানে অনেক অভিষেক হওয়ার পরে গিয়েই সে এই লাইনে গিয়ে রাজ্য অভিষেক হয়। এই অভিষেক গুলো পাঠগুলো আছে তন্ত্রে, আচ্ছা। এই অভিষেক হওয়ার পরেই কিন্তু তুমি তান্ত্রিক হতে পারো। উইদাউট অভিষেক করা, অনেকে আমাকে বলে আপনি কি তন্ত্র শিখিয়ে দেবেন অনলাইনে? অনলাইনে কি তন্ত্র শেখানো যায়? আমি উড়িষ্যা থেকে বলছি, কাল একটা ফোন এসেছে, উড়িষ্যা থেকে বলছে ওকে তন্ত্র শেখায় অনলাইনে। আমি অনলাইনে তোমাকে আমি কিভাবে শেখাবো তন্ত্র? আমি তোমাকে চিনলাম না, জানলাম না, দেখলাম না, বুঝলাম না। তারপরে তুমি তোমার মধ্যে যে তন্ত্র শিখতে পারবে, তোমার কুষ্টি পর্যন্ত আমি দেখলাম না। কুষ্টিতে তো আছে তন্ত্র, তুমি পারবে কিনা? অ্যাস্ট্রোলজি তুমি পারবে কিনা? আচ্ছা পুষ্টিতে কুষ্টির পাওয়া যায় মধ্যেও সব আছে, কিছু। হ্যাঁ। ডেট অফ বার্থ, টাইম এন্ড প্লেসের মধ্যেও তাকে দেখলে বোঝা যায় সে ব্যক্তিটি অ্যাস্ট্রোলজি তার হবে কি, তার আধ্যাত্মিক জগতে পদক্ষেপ করবে কি না, প্রত্যেকটা বোঝা যায়। না বুঝলে কিছু হয় না, কারণ জীবনে প্রত্যেকটা মুহূর্ত এক একটা মানুষের না জানলে, এগুলো বলছি না ডেস্টিনি, অল ইজ ডেস্টিনি। তোমার কাছে পজিটিভ এনার্জি যদি থাকে তাহলে তুমি পজিটিভ হবে, তোমার কাছে যদি নেগেটিভ এনার্জি থাকে তাহলে তোমার নেগেটিভ হবে। তুমি অনেকে দেখো চুরি করে কাজ করে, অনেকে চিটিংবাজি করে, অনেকে আমাকে বলে, অনেকে বলে মানে দেখো আমি 100 কাজ করেছি, তার মধ্যে 99 কাজ হয়েছে, একটা অত হলো না। কিন্তু কাজ কিছুটা হয়ে থাকবে, কিছুটা হয়নি তার কর্মের দ্বারা, সে ভালো কর্ম করেনি তার জন্য হয়। মানে অলরেডি সে ডিজার্ভ করতো যেটা তার সঙ্গে ভুল হচ্ছে, রাইট? সেই কারণে আপনি সেটা কমাতে গেছেন, বাট সেটা পুরোটা কমেনি। পুরোটা কমেনি, অর্ধেকটা কমেছে। আর তাই জন্য সে আপনাকে ভুলভাল। ভুলভাল বলেনি, সে বলছে আমার কাজ হয়েছে, কিন্তু আপনাকে আমি বলেছিলাম যে আমার শাশুড়িকে মারবার জন্য, তাকে পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য। আমি বললাম আমি তো ঠিক এই জিনিসটা বুঝতে পারিনি যে তুমি তোমার শাশুড়িকে তাহলে আমি প্রথমেই বলে দিতে পারতাম আমি এই কাজ, খারাপ কাজ করি না। কারণ তন্ত্রের অনেক রকম খারাপ আছে, মা উচ্চেটন, মারণ, চাটন, এগুলো আছে। মারণ চাটনটা কি এক্স্যাক্টলি বললো? মারণ মানে তাকে মেরে ফেলা, মানে এটা বিছনায় শয্যাশায়ী। উচ্চটান মানে তোমাকে ঘর থেকে বাইরে বার করে দেওয়া। আচ্ছা, মারণ যেটা বললেন আপনি, ওনাকে তো প্রাণে মারতে পারবেন না আপনি। তার ডেস্টিনি যদি থাকে, আমি মারবার কি? এক্স্যাক্টলি, আমি ওটাই আজকের আমি যদি তাকে তন্ত্র আকারে তাকে বিভিন্ন ক্রিয়া কর্ম করে তাকে মারি, আমার উপরে নেগেটিভ এনার্জিটা আসবে না? Of course, sir. নিউটনের থার্ড ল, অপোজিট এন্ড ইকুয়াল ডিরেকশন, অফকোর্স স্যার, আসবেই। অফকোর্স আসবে। আমি খারাপ কাজ করবোই কেন? আমি তন্ত্র দিয়ে ভালো কাজ করব। এক্স্যাক্টলি। আমাকে দিল্লিতে যখন আমি বিভিন্ন জায়গায় বসতাম, দিল্লিতে তুমি চিন্তা করতে পারবে না কত রকমের চেম্বারে লোক আসতো আমার বউকে মেরে দিন। আর এই সেদিনকেও একটা ফোন এলো, একটা আমার বিদ্বেষণ করে দিন। আরে বিদ্বেষণ, হ্যাঁ বিদ্বেষণ মানে বউকে তাড়িয়ে দিন, আচ্ছা, বউকে সরিয়ে দিন, বিদ্বেষণ। ওকে। মানে আমি বললাম, প্রথমে বললাম আপনি কার উপরে বিদ্বেষণ করতে চাইছেন? বলে আমার বউকে। বললাম সরি, আপনি রং নাম্বারে ফোন করেছেন, বলে ফোনটা আমি কেটে দিই। কারণ আমি এই সব কথা যখনই শুনি, বিদ্বেষণ, তারপরে মারণ, চাটন, উচ্চাটন, এইগুলো আমি করি না। কারণ নেগেটিভ এনার্জি করতে গেলে কিন্তু নেগেটিভিটি আমার শরীরে এমনি অটোমেটিক নেগেটিভ আসে। অফকোর্স, হ্যাঁ।
ভালো করতে গেলে খারাপটা তো কিছুটা অংশ হলো। তুমি যদি আগুনে ঘি ঢালো, তোমার হাত তো পুড়বে, কিছুটা হলেও হাত পুড়বে নেগেটিভ, এক্স্যাক্টলি, হ্যাঁ। আর সেই নেগেটিভটা আমার শরীরের মধ্যে আসে। আচ্ছা, সেই শরীর থেকে আমার নেগেটিভ এনার্জি গুলো বার করতে হয়। মানে এটাও কি আপনাদের কোনো প্রোটেকশন, আর আপনাদের কোনো প্রোটেকশন তো থাকে? আমি আমার সব প্রোটেকশন নিয়ে বসি। হুম। তা সত্ত্বেও কর্ম কর্ম তোমায় ছেড়ে দেবে? তুমি তাকে ভালো করছো, তার যে বিপরীত কর্ম আছে, তার কর্মটা তো তোমাকে, তোমার ভালো করার কর্ম, তুমি ওকে ভালো করছো, তুমি ওকে ভালোর দিকে নিয়ে যাচ্ছ, কিন্তু ওর যে কর্মটা আছে, তুমি কর্মের এক অংশটা তুমি নিয়ে নিয়েছো, সেটা তো তোমার শরীরে ঢুকে যাচ্ছে। তার ফলে কি হয়, আমার শরীর খারাপ। ওকে। আর যখনই আমার শরীর খারাপ হয়, তখনই আমি বুঝতে পারি তার কাজ হয়েছে। একদম বোঝা যায় যে তার কাজ হয়েছে। কাজ হয়েছে বলেই তো আমার শরীর খারাপ হয়েছে। আমি নেগেটিভ এনার্জি গুলো আমার নিজের গায়ে নিয়ে নিই, কারণ আমি জানি আমার পজিটিভিটিটা নেগেটিভটাকে সরিয়ে দেবে। হতে পারে 7 দিন 10 দিন আমি ভুগবো। এই জন্যই আমি নিজেকে শ্রাদ্ধ করেছি। শ্রাদ্ধ? নিজের শ্রাদ্ধ নিজে করেছি। নিজের শ্রাদ্ধ? হ্যাঁ। মানে এটা কি করে সম্ভব, মানে জীবিত মানুষের শ্রাদ্ধ? জীবিত অবস্থায় আমরা আধ্যাত্মিক জগতের মানুষরা শ্রাদ্ধ করতে পারি। নিজের? শ্রীরামকৃষ্ণ দেব করেছিলেন, বামদেব করেছিলেন, তৈলঙ্গ স্বামী করেছিলেন, সবাই করেছিলেন। মানে এটা প্রসিজারটা কি এক্স্যাক্টলি? মানে শ্রাদ্ধ যেমন হয়, নিজে বসে নিজের শ্রাদ্ধ করো, পণ্ডিতকে দিয়ে, ব্রাহ্মণকে দিয়ে, গঙ্গার ধারে বসে। মানে আপনি তো বেঁচে আছেন, আপনার তো পিণ্ড লাগবে, পিণ্ডদান করতে হবে, তো পিণ্ডদানটা কি করে হবে? আমার নিজের পিণ্ড আমি নিজে দান করবো। ওখানে আমার মাতা পিতার পিণ্ড দিয়েছিল, সব পিণ্ড দিয়ে আমি শ্রাদ্ধ করেছি। নিজের শ্রাদ্ধ কুশ দিয়ে, সবকিছু দিয়ে শ্রাদ্ধ করলাম। আর নিজের শ্রাদ্ধ করে আমি, বলে যে এটাকে প্রায়শ্চিত্ত বলে। প্রায়শ্চিত্ত? প্রাইস, আমি প্রায়শ্চিত্ত করেছি। তারপরে প্রায়শ্চিত্ত করার পরে আমি ঠিক করলাম যে আমার তো বছর 4 হয়ে গেছে প্রায়শ্চিত্ত করা। তো লাস্ট ইয়ার আমার জানো, আমি আধ্যাত্মিক জগতের মানুষ, আমার কাছে ভৈরবী, আমার কাছে তো ডগ থাকবেই, মানে বাচ্চা থাকবেই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ওরা তো থাকবেই। তুমি তো এসেই তার আওয়াজ পেয়েছো। তো তারা রয়ে থাকে। গত বছর একজন চলে যায়, আমাকে খুব ভালোবাসত। আচ্ছা, মানে মানে আমি তখনও পর্যন্ত মোহের মধ্যে ছিলাম, মানে ও ছেলে ছিল, মানে এত ভালোবাসতো, আমি মোহের আকারে ছিলাম। আমি তখন বুঝলাম যে আমার শরীর থেকে এখনো মোহ কাটেনি। মায়া মোহ এই ত্যাগ করতে হয়। সবকিছু ত্যাগ করেছি, কিন্তু মোহটা ত্যাগ করতে পারিনি, তার প্রতি মায়াটা ত্যাগ করতে পারিনি। তখন আমি বুঝলাম নিজেকে। আমি তখন মায়ের শক্তিপীঠ দর্শন করতে গেছিলাম, ত্রিপুরেশ্বরী মায়ের কাছে। আমি ফিরে সঙ্গে সঙ্গে পরের দিন সকালবেলা ফিরে এসে দর্শন করে তাকে চিকিৎসা করালাম। তার সিরোসিস অফ লিভারের ছিল। চিকিৎসা করার পরে উনি মারা যায়। 1 অগাস্ট হবে 1 বছর। আচ্ছা। হ্যাঁ, মারা গেল। তখন আমি ঠিক করলাম যে আমি প্রচুর, মানে আমি তাকে আশেপাশে, মানে প্রচন্ড আমি ফিল করতে শুরু করলাম। আমি প্রচন্ড, মানে আমার শরীরের মধ্যে সে কেন গেছে, কিসের জন্য গেছে, আমি শরীরকে বাঁধতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছে। আচ্ছা। মানে আমি ও আমার সন্তানের থেকেও বড় ছিল, মানে আমার কাছে এত বড়, মানে আমি তাকে হারানো আমার কাছে বিরাট বড় ব্যাপার হয়ে গেছে। তখন আমি ওর কথা ভাবছি, হঠাৎ পাশ থেকে ও আওয়াজ করে উঠলো, পাশের ঘর থেকে। আচ্ছা। তখন আমি বুঝলাম, তুমি বলছিলে না কি তো, তুমি কি করে বুঝলে যে আত্মাকে ডাকলে আত্মা আসে? হ্যাঁ। তখন আমি বুঝলাম ও এখনো এখান থেকে যায়নি, এখনো ও মোহের মধ্যে আচ্ছন্ন আছে, আমার বাড়িতেই আছে, ওইখান থেকে বেরোতে পারেনি।
ওর ঘরের মধ্যে আমি ছবি রেখেছিলাম, মানে- মাঝের ঘরে। অ্যানিমাল স্পিরিটও কি থেকে যায়? হ্যাঁ, মাঝের ঘরে ওর একটা ছবি ছিল। আচ্ছা। তখন আমি ছবিটা নিয়ে গিয়ে ঠাকুর ঘরে রাখলাম, ওর ছবি ঠাকুর ঘরে রাখলাম। তারপরের মাসেই আমি বেরিয়ে গেলাম গয়ার উদ্দেশ্যে, গয়ার উদ্দেশ্যে কি কারণে? মানে তার পিণ্ডদান? পিণ্ডদান দিতে। আচ্ছা। পিণ্ডদান দিতে আমার বাবা, মা আর আমার 3টে পোষ্য ছিল। একটা হচ্ছে পুচি, একটা হচ্ছে বেবু, আর একটা হচ্ছে গুন্ডা। 3টে পোষ্য চলে গেছে। 3টে পোষ্যর নামে পিণ্ডদান দিলাম, আর নিজের পিণ্ড সেটাও দান করে দিলাম। তার মানে কি, আমার চেতনাটাকে আমি বিসর্জন দিয়ে দিলাম, মানে আমার দেহের আত্মাকে বিসর্জন দিয়ে দিলাম। আচ্ছা। কারণ আমি আমার যে আত্মার মধ্যে, যে আত্মাটা, যে মায়া মোহ কিচ্ছু থাকবে না। এই পিণ্ডদান দিলে আমার কোনো আত্মীয় স্বজন নেই, বন্ধু বান্ধব নেই, সবাই আছে কিন্তু নেই, নিজের ভেতর থেকে নেই, মনের ভেতর থেকে নেই। সবাই থাকবে। রিসেন্ট একজন আমার আত্মীয় মারা গেছে, আমাকে ফোন করলো, আমি সরি, আমি তো যেতে পারবো না। আমার মধ্যে কোনো ফিলিংসই এলো না, আমার নিজেরই আমার কোনো ফিলিংসই এলো না। তখন আমি বুঝলাম যে, তখন বলছে তো দুঃখ জানলাম না, আমার ভেতরে কোনো ফিলিংসই আসেনি। আমি তো ওইসব জায়গায় যাই না, আমি লোক সমাহারের কোথাও যাই না, মানে যেখানে শ্রাদ্ধ অনুষ্ঠান, যেখানে বিয়ে বাড়ি, যেখানে অন্নপ্রাশন বা এইসব জায়গা, ওইসব জায়গায় আমাদের যেতে নেই। আপনাদের যেতে নেই এই সমস্ত জায়গায়? মানে আমি আমি যখন আগে যেতাম, পিণ্ডদান করার পরে ওইসব জায়গায় যাই। আচ্ছা আচ্ছা। আপনি এই মাত্র বললেন অঘরীর সম্বন্ধে, এই আমি জাস্ট কোশ্চেন করছি, এট এ টাইম অঘরী আর কাপালিক দুটো কি দীক্ষা নেওয়া যেতে পারে? এট এ টাইম না। কাপালিক গুরু যতক্ষণ বেঁচে আছে, তুমি অন্য গুরু চুনতে পারবে। সেম অ্যাজ অঘরী, রাইট? আমার বাবা তখন জীবিত ছিলেন, মানে তন্ত্রের বাবা, আচ্ছা মানে গুরুদেব, আচ্ছা। হ্যাঁ। আসল গুরুদেব যিনি হুম। জীবিত আছেন, তখন আমি অঘরী দীক্ষা নিতে পারি। তখন আমি কেন নিতে পারিনি? বাবার সঙ্গে আমি বসে কাজ করতাম, শিখতাম। আচ্ছা। মার্গদর্শন, বাবা গুরুদেব আমাকে মার্গদর্শন করাতেন। গুরুই তো সন্তানকে মার্গদর্শন করায়, হ্যাঁ। কোন পথে গেলে, কোন রাস্তায় গেলে, কে মানুষ এলে তুই তার উপকার করতে পারবি। পথপ্রদর্শক গুরু হচ্ছে প্রথমে মা বাবা, শিক্ষক শিক্ষিকারা, তারপরে হচ্ছে গুরু। গুরুই হচ্ছে পথপ্রদর্শক, তোমাকে পথটা বেছে দেবে। এবার তুমি সেই পথটা কিভাবে নেবে, খারাপ পথ দিয়ে নেবে না ভালো পথ দিয়ে নেবে, সেটা তোমার বিচার, তোমার কর্ম। বুঝলাম। যে অনেকক্ষণ ধরে এখানে বসে আছি, তো এখানে দুটো বই আর দুটো হার, একটা হার আমি দেখতে পাচ্ছি। বইটা বলতে, হারগুলো তো মানুষ, এইগুলো সব বিভিন্ন ধরনের এটা গাছের আধ্যাত্মিক ডাল একটা, আর এই হ্যাঁ, হারটার কাজ হার আছে, এগুলো থাকে আমার কাছে। এখানে আরেকটা আছে, মানুষ, এটা মানুষেরও আছে। হোয়াট ইজ ইট? আই মিন কি এটা এক্স্যাক্টলি? হাত, হাত বলতে মানুষের হাত। এটা কারণটা কি রাখার আপনার? মানে এগুলো পজিটিভ এনার্জি দেয় আমায়। মানে এটা দিয়ে কি কোনো কাজ হয়? মানে ধরুন আপনি কোনো এক্সরসিজম কি আপনি করেছেন? মানে কোথাও ভূত ফুত এরকম কাউকে ধরেছে, বা কোনো প্রেত কাউকে ধরেছে, আত্মা কাউকে ধরে ফেলেছে, সেখানে আপনি সেখান এক্সরসাইজ থেকে করেছেন? আমি ছাড়িয়েছি। এইগুলো কি সেই কাজে লাগে? বিভিন্ন কাজে লাগে, কি- ভালো কাজেও লাগে, খারাপ কাজে। একটা ঘটনা যদি আমাদের বলতেন এখানে, তাহলে সুবিধা হতো। এই বেনারসেরই গল্প। বেনারস থেকে আগের স্টপেজটার নামটা কি? এক্স্যাক্টলি, আই ডোন্ট নো। দাঁড়াও, আগে কি বলতো ওটাকে, আমরা খালি ভুলেই যাই আমি এখন। বেনারসের ঠিক আগের স্টপেজ আছে, নামটা না নতুন নাম তো মনে পড়ে না। ঠিক আছে, বেনারসি হ্যাঁ, ধরেছিল না চাপ। বেনারসের আগে, ঠিক আগে বেনারসেরই একজন মানে আমারই পরিচিত, মানে কি এই আধ্যাত্মিক জগতেরই পরিচিত। উনি আমাকে কি বলে,
ওখান থেকে ডেকে পাঠায়, বলে ভৈরবী একটা কাজ করে দিতে হবে তোকে। আমি বললাম কি কাজ বলো। বলো দেখ এরকম আমারই একজন জানাশোনা যে ছোট হয়ে গেছে, শোন। মানে তোমাদের মতোই ছেলে, তোমাদের আরো কম, 18-19-20 বছরের আচ্ছা। ছেলে, 18 বছরের ছেলে, সে একদম ছোট হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে। কথাবার্তা, চলাফেরা, মানে মানে সে ফিজিক্যালিও বাচ্চা হয়ে গেছে? তার আত্মাটাকে নির্লিপ্ত হয়ে গেছে ভেতর থেকে, নেগেটিভ এনার্জি ওকে ধরে নিয়েছে। হ্যাঁ মানে না না, আমি বলছি একটা মানুষের হাইট 6 ফুট, না, মানে ফিজিক্যালি তার ওটাই রয়েছে। ফিজিক্যালি রয়েছে, কিন্তু ফিজিক্যালি ও ছোট হয়ে গেছে, আর আকার বিকার অঙ্গগুলো তার বেঁকে গেছে। আচ্ছা তার মধ্যে নেগেটিভ এনার্জি প্রয়োগ করেছে, আত্মা প্রয়োগ করেছে। আচ্ছা। কথা বলতে পারতো না ঠিক মতো প্রপারলি। তো আমি তখন আমি বললাম ঠিক আছে, তুমি বলো তোর টিকিট পত্র এভরিথিং সব ওরা কেটে ফেটে দেবে, এভরিথিং করে দেবে, শুধু তোকে আসতে হবে। আচ্ছা উম, তোর যা যা জিনিস লাগবে তুই নিয়ে আয়, তোর টাকা পয়সা ওরা পাঠিয়ে দেবে। তুই দেখ যদি কিছু করতে পারিস, মা বাবার একটা মাত্র সন্তান, আমি জানি তুই পারবি। তো আমি ওখানে উপস্থিত হই, তারপরে ওদের সঙ্গে গিয়ে আমি ছেলেটাকে দেখি। দেখার পরে বাড়িটাও ছিল ভৌতিক বাড়ি, এতগুলো গেট আমি কোনোদিন দেখিনি কোনো বাড়িতে। আচ্ছা। আর ওইসব জায়গায় তো এরকমই হয়। এই বেনারসে, মানে আজ থেকে অনেকদিন আগেকার কথা বলছি, চারিদিকে দরজা, চারিদিকে জানলা, চারিদিক দিয়ে কোন গেট দিয়ে মানে ঢুকছি আর কোন দিক দিয়ে বেরোচ্ছি বুঝতে পারছি না, মানে গোলক ধাঁধা, মানে এদিক দিয়ে ঢুকবো বা ওদিক দিয়ে ঢুকবো, মানে প্রচুর দরজা। হ্যাঁ বুঝতে পেরেছি। তো আমি গিয়ে দেখলাম যে, তখন আমি বললাম যে কর্মক্রিয়ার সব জিনিসপত্র নিয়েই গেছিলাম, কারণ আমাকে তার আগে ফটো ফটো দেখিয়েছিল, বুঝতে পেরে গেছিলাম আমি ব্যাপারটা কি ঘটেছে। তখন ছেলেটাকে মাদুরে শোয়ালাম, সেই শুলো। তুমি চিন্তা করতে পারবে না ছেলেটা কি অবস্থা হয়েছিল। তার বাড়ির পরিবার একজন ওখানে ওই বাড়িতে সুইসাইড করেছে, পরিবারের একজন? একজন। আচ্ছা। সেই সুইসাইডের আত্মাটা ওর শরীরের মধ্যে প্রয়োগ হয়। সে যেতে চাইছিল না ওই বাড়িতে। ওর দাদা, একজন ওর দাদা বা কাকা, ওদের পুত্র তো অনেকেই থাকে, জয়েন্ট ফ্যামিলি তো, পুরোনো বাড়ি জয়েন্ট ফ্যামিলি হয়, তারা ওই মধ্যে একজন সুইসাইড করেছে। আচ্ছা। তো ওর মধ্যে প্রয়োগ হয়েছে। তো এটা অনেক ওঝা মোঝা দিয়ে ওরা চেষ্টা করছে, কিন্তু এটা বেরোতে পারে শরীর থেকে। ওকে। তো আমার কাছে এখন, আমি এখন খুবই কমই রাখি, শ্মশানে বেশি থাকি তারাপীঠে। আচ্ছা। এখানে যেটা ক্ষতিকারক নয়, মানে কারোর ক্ষতি করবে না, সেরকম জিনিস আমার কাছে এখানে। আচ্ছা আচ্ছা। আর শ্মশানে আমার অনেক মাথা মুন্ডু, যেগুলো দিয়ে ভালো কাজ হবে সেগুলো দিয়ে, সেগুলো থাকে, আরো হাত টাত জিনিসগুলো। কারণ তোমরা অনেক শুনেছো, অনেক ইউটিউবে দেখায় পিশাচি তন্ত্র, কারোর শরীরে পিশাচ ধারণ করেছে, জিন ধারণ করেছে, সেগুলো বার করা, সেগুলো বিভিন্ন আকার মানুষের। অনেক মানুষ সে শরীরের মধ্যে নেগেটিভ এনার্জি ভরে থাকে, আচ্ছা। সেইগুলোকে ওর মধ্যেও টান করতো না, খেত এরকম নানা দিয়ে দুয়ার দিয়ে খেত, ফেলে দিত, মুখ দিয়ে ফেনা বেরোতো, এরকম টাইপের আকার ছেলেটার মধ্যে ছিল। তোর মা বাবা খুব কান্নাকাটি করে, তারপর আমি কর্মটর্ম করেছি, করে ছেলেটাকে আমি, ওর জন্য আমাকে আরো 7 দিন থাকতে হলো, মানে ওটা পরপর প্রক্রিয়াটা করতে হলো। করার পরে দেখা গেল আলটিমেটলি সে আত্মাটাকে আমি বার করতে পারা গেছে। সে আত্মাটাকে মণিকর্ণিকার ঘাটে গিয়ে ওকে আত্মাটাকে ট্রান্সফার করা।
এবার ওখানে যে আপনি ছাড়লেন তাকে, সে তো অন্য কোনো কাউকেও চুজ করতে পারে। মণিকর্ণিকা ঘাটে গেলে তো আত্মার মধ্যেই বিসর্জন হবে, যে আত্মা পুড়ছে। আচ্ছা। তার সঙ্গে তো আমরা শ্মশানে কাজ করি কি, শ্মশানে কাজ করলে নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জি গুলো, তোমার শরীরে পজিটিভিটি থাকবে, নেগেটিভটা বেরিয়ে যাবে আত্মার কাছে। আত্মা সঙ্গে সঙ্গে নেগেটিভ এনার্জি সেটা নিয়ে নেবে। তখন তাকে গিয়ে মণিকর্ণিকার ঘাটে গিয়ে তার কাজ করে, তাকে গঙ্গায় স্নান করিয়ে সুস্থ করে তারপরে তার মায়ের কাছে। মানে এইভাবে আপনি ওই ছেলেটার, একদম ছেলেটার বিয়ে হয়ে গেছে এবং বাচ্চা হয়ে গেছে। মানে ছেলেটা এখন পুরোপুরি সুস্থ, বাচ্চা হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। বাহ, ভালো লাগলো এটা শুনে। মানে আমি নিজে খুব আনন্দিত। তো আপনি কি মানে এরকম ভাবে লোককে এই প্রবলেম থেকে রেস্কিউ করেন অন্যান্য প্রবলেম থাকলে? ধরুন আমার মধ্যেও কিছু প্রবলেম চলে আসে, এখন এতটা করি না, খুব মানে লিমিট রেখে করি। আচ্ছা। আমার মধ্যেও নেগেটিভ এনার্জিটা বেশি। এই যে এতদিন প্রকার খারাপ, আমাকেও শয্যাশায়ী হতে হয়। আপনিও শয্যাশায়ী হয়েছিলেন? আচ্ছা। আমাকেও শয্যাশায়ী হতে হয়েছে, কারণ এনার্জি, এগুলো হচ্ছে এনার্জি, পাওয়ারফুল এনার্জি। এই এনার্জি গুলোকে আনতে গেলে তোমাকে নিজেকেও বলিদান দিতে হবে। মা তো রয়েছে, মা কত করবে, মা তো বারণই করবে। কারণ আমার যে ইচ্ছা মানুষকে ভালো করার, ওই ভালোর ইচ্ছেটার জন্যই, খারাপটাকে ভালো করার জন্যই আমি এগিয়ে যাই। এই এই খারাপকে ভালো করবো বলে অনেককে দেখি, অনেকে স্বামী প্রচুর অত্যাচার করে, তারা এসে কান্নাকাটি করে, তারা পরস্তি কাতর হয়, আমাকে বলে এসে দিদি এরকম। তাদেরও আমি চেষ্টা করি, দেখো যতটুকু পারবো করব, কিছুটা তাদেরও বলি কর্ম করো। আমি একার দ্বারা কর্ম হবে না, তোমারও কর্ম করতে হবে। তুমি যদি আমি যা যা কর্ম করবো, তুমিও তার সঙ্গে কর্ম করবে, তাহলে দেখবে পজিটিভিটি আসবে। প্লাসে প্লাসে প্লাস হয়, মাইনাস হয় না। আজকে তুমি যদি প্লাস করো আর তুমি যদি প্লাস করো, তাহলে কিন্তু প্লাস আসবে, মাইনাস আসবে না। আমি এই পদ্ধতিতে বিশ্বাস করি। আমার কাছে বহু বহু মানে এতদিন ধরে আমি 27-28 বছর ধরে আমি তারাপীঠ মহাশ্মশানে আছি। তারাপীঠ মহাশ্মশানে ঐতিহ্য 15,000 কোটি বছর ধরে, 200 বছর ধরে তারাপীঠ মন্দির আছে। এখানে বামদেব, তারপরে কমলাকান্ত সাধনা করেছিলেন। মানে তারপরে তারাপীঠের জায়গাটার নাম জানো? কি বলুন? জানো না? তারাপীঠের জায়গাটা বলতে নাটোর না, তাহলে তারাপীঠের পুরনো নাম কি ছিল? তারাপীঠের পুরনো নাম মানুষকে জিজ্ঞাসা করলেও বলতে পারে। কি নাম? চণ্ডীপুর। চণ্ডীপুর? আচ্ছা, জানা ছিল না। চণ্ডীপুর। সাধনার কথা যখন আমরা আসছি, তাহলে একটা প্রশ্ন, এই যে আসছে ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা, এইটা কি আর কেন, মানে একটু রিলেভেন্ট? এইটা বিশাল বড় ঘটনা বলি।